আমাদের সঙ্গে স্টুডিওতে রয়েছেন শিশু মনোরোগ বিশেষজ্ঞ নাসরিন কাদের। এবারে কথা বলবো তার সঙ্গে। কেমন আছেন আপু? ভালো আছি, ধন্যবাদ আপনাদের সবাইকে আমাকে এখানে আমন্ত্রণ জানানোর জন্য। আচ্ছা, কেমন লাগছে আমাদের আজকের কুইজ প্রোগ্রামে? খুবই ভালো লাগছে। আর যেহেতু আপনি ছোটদের অনুষ্ঠান উপস্থাপনা করেন আর আমি একজন শিশু মনোরোগ বিশেষজ্ঞ, কাজে আমার মনে হচ্ছে আমার বিষয়গুলো এই অনুষ্ঠানের সাথে একদম একসাথে হয়ে যাবে। আমরা অনেক অজানা বিষয়গুলোকে তুলে ধরতে পারবো, আমাদের বন্ধুদেরকে জানাতে পারবো। আচ্ছা আপু, আপনি তো একজন শিশু মনোরোগ বিশেষজ্ঞ। তো প্রথমেই জানতে চাচ্ছি যে শিশু মনোরোগ বিশেষজ্ঞ যে হয়েছেন তার পেছনের গল্পটা এবং শিশু মনোরোগটা আসলে বিষয়টা কি, এটা আমরা প্রথমেই জানতে চাচ্ছি। আসলে শিশু মনোরোগ বিষয়টা যে একটা এত গুরুত্বপূর্ণ বিষয়, এটি যদি আমি দেশের বাইরে না যেতাম আমি নিজেও জানতে পারতাম না। ওখানে গিয়ে জানতে পারলাম যে শিশুদের মনটা জানা অথবা বোঝা যে আসলে কত গুরুত্বপূর্ণ। কারণ আজকে শিশুটি কিন্তু আস্তে আস্তে ধীরে ধীরে বড় হয়ে একদিন প্রেসিডেন্ট হবেন, প্রধানমন্ত্রী হবেন, কিন্তু কাজে তাকে যদি আমরা সুন্দরভাবে বড় করতে না পারি আমরা কিন্তু একটা সুন্দর জেনারেশন পাবো না। কাজেই শিশুদের মনের দিকে তাকানো আমাদের খুবই গুরুত্বপূর্ণ। মনোরোগ হতে গিয়ে আমাকে কিন্তু আগে বড়দের মনোরোগ বিশেষজ্ঞ হতে হয়েছে, তারপর আরো 2-3 বছরের স্পেশাল ট্রেনিং নিয়ে আমি শিশুদের মনোরোগ বিশেষজ্ঞ হয়েছি। এখন শিশু মনোরোগ বলতে কি বোঝায়? এখন শিশু মনোরোগ, বড়দের যেমন মনের অসুখ হয়, যেমন মনে করেন মন খারাপ, ডিপ্রেশন, দুশ্চিন্তা, এংজাইটি, ঠিক একইভাবে শিশুদেরও কিন্তু ডিপ্রেশন, এংজাইটি, মন খারাপ হওয়া, দুশ্চিন্তা, এগুলো সব হচ্ছে। হ্যাঁ, কিন্তু এই জিনিসগুলো আমাদের বাবা মাদের, আমাদের শিশু মনোরোগ বিশেষজ্ঞ হিসাবে আমরা বাচ্চার পাশাপাশি বাবা মাদের সাথে একসাথে কাজ করি। কাজে আমাদের পেশেন্ট শুধু শিশুটি নয়, আমাদের পেশেন্টের আওতার মধ্যে এটাকে আমরা বলি ফ্যামিলি সেশন করতে হয়। আমাদের ফ্যামিলিকে ইনক্লুড করা খুবই গুরুত্বপূর্ণ। এখন আমি যদি বলি যে শিশুদের আসলে ডিপ্রেশন কিভাবে সম্ভব, সেটি যদি আমি একটু বুঝিয়ে বলি, সেটি যেমন ধরেন শিশুদের ডিপ্রেশন কেন হতে পারে। এখন মানুষের মন খারাপ কখন হয়? যখন আমার চাহিদাগুলো পূরণ হচ্ছে না। আমার বিভিন্ন চাহিদা আছে, আমার যখন চাহিদাগুলো পূরণ না হবে তখনই কিন্তু আমার ধীরে ধীরে মন খারাপ হয়। আর শিশুরা তো তার মন খারাপ হলেও সেটা কিন্তু তার অভিভাবকের সামনে সেভাবে ফুটিয়ে তুলতে পারছে না। সেই তো মন খারাপ একটা জিনিস, কিন্তু ডিপ্রেশনের দিকে চলে যায় তখনই হয়ে যায় সেটা ডিপ্রেশন। এখন বাচ্চার ডিপ্রেশন কেন হচ্ছে? আর সে তার চাহিদাগুলো, যেমন তোর খাওয়া, পড়া, তার খেলনা পাচ্ছে কিনা, বেড়াতে যাচ্ছে কিনা, এগুলো তার প্রাইমারি চাহিদার মধ্যে আসে। এখন এরপরে আরো যেটা শিশুদের জন্য দরকার সেটা হচ্ছে ঘরের মধ্যে একটি সুখময় শান্তিকর পরিবেশ আছে কিনা। এখন সেই সুখময় পরিবেশটা কখন বিঘ্নিত হচ্ছে? বাবা মা যদি ঝগড়া করেন, বুঝতে পারছেন, বাবা মা যদি সন্তানের সামনে ঝগড়া বিবাদ করেন এবং চরম পর্যায়ের দিকে অনেক সময় বাবা মা কিন্তু, আমি জানি অনেক পরিবারে হাতাহাতি পর্যায়ে পৌঁছায়, সেই জিনিসগুলো কিন্তু বাচ্চাদের জন্য অসম্ভব ক্ষতিকর। সেজন্য আমি আমার বাবা মাদেরকে বলবো, আপনাদের যদি ঝগড়া হওয়াটা খুবই স্বাভাবিক, প্রতিটি পরিবারে ঝগড়া হয়, কিন্তু আপনাদের যদি ঝগড়া করতে হয় যখনই আপনারা অন্য রুমে গিয়ে আলাদাভাবে দরজা বন্ধ করে ঝগড়াটি নিচু গলায় করুন। সেক্ষেত্রে যদি বলি যে শিশু রোগ, হ্যাঁ মানে মন রোগ, তো শিশু মন রোগের ভেতরে আসলে কোন কোন ব্যাপারগুলো আপনি বেশি পান খুঁজে, যে শিশুদের যে আমি এই জিনিসগুলো একটু যদি না বলি তাহলে আমি ইম্পর্টেন্ট জিনিসগুলো মিস করে যাবো। আরেকটি জিনিস হচ্ছে যে বাবা মা একই মতামতের মধ্যে না থাকা। যেমন ধরেন বাবা চাচ্ছে ছেলে এখন ঘুমিয়ে পড়বে, মা চাচ্ছে যে না, সে আরো আধা ঘন্টা খেলবে। হ্যাঁ, এখন বাচ্চা তো খেলতে চাইবেই, বাবা বলছে তুমি বেডে যাও, ঘুমিয়ে পড়ো, মা বলছে না ও আরো খেলুক। তখন বাচ্চা যখন দেখে বাবা মা দুইটা মতামতের, তখন কিন্তু সে কনফিউজড হয়ে পড়ে, সে বুঝতে পারে না বাবারটা শুনবে না মারটা শুনবে। সেই জন্য সেই ক্ষেত্রেও আমি বাবা মাকে বলবো, আপনারা যদি একই মতামতের মধ্যে না হন, সেই জিনিসটাও একভাবে, যেমন বাবা যদি বলে ফেলেন যে তুমি বেডে যাও, তাহলে মা যেন ওই মুহূর্তে আর না বলেন
না ও আর একটু খেলুক, হ্যাঁ দুজনের অন্তত বাচ্চার সামনে আপনারা একই পেজে থাকুন, একই মত প্রকাশ করতে হবে। আপনাদের ভিন্নতাগুলো আপনারা বাচ্চার অন্তরালে প্রকাশ করবেন। আচ্ছা আপু, আমরা আরো কথা বলবো, একটা ফোন আছে, ফোন ফিরে আসি। আচ্ছা আপনি যে বললেন যে মন রোগগুলো যে হচ্ছে, এগুলো থেকে কি শুধু কি বাবা মাকেই সচেতনতা অবলম্বন করা উচিত? তারা কিভাবে আরো এই সচেতনতাগুলো অবলম্বন করতে পারবে? প্রশ্ন করেছেন। আমাদের শিশু মনোরোগ বিশেষজ্ঞ হিসেবে কিন্তু আমরা মাল্টি ডিসিপ্লিনারি সেক্টরে কাজ করি। যেমন ধরেন শিশু আসছে প্রথমে, তারপর আসছে বাবা মা, তারপর আসছে স্কুলের টিচাররা। আমরা যখন একটি বাচ্চাকে প্রথম দেখি, আমাদের প্রথমে জানতে হয় বাবা মার কি কমপ্লেন আছে, তারপর আমরা জেনে নেই স্কুল থেকে কমপ্লেন আছে কিনা। সেই জন্য আমাদের স্পেশাল কিছু চেক লিস্ট আছে, সেগুলো আমরা স্কুলের টিচারকে পাঠাই। টিচার সেই জিনিসগুলো ফিল আপ করে যখন এনে দেন, তখন আমরা অনেক কিছু বুঝতে পারি। কারণ দিনের একটি গুরুত্বপূর্ণ সময় 8 ঘন্টা তারা কিন্তু স্কুলে কাটাচ্ছে। কাজে অনেক সময় বাবা মার থেকেও কিন্তু টিচাররা ভালো বলতে পারবেন যে বাচ্চাটি আসলে ক্লাসে অমনোযোগী কিনা, পড়াশোনা ঠিক মতো করছে কিনা, তার মন খারাপ থাকে কিনা, সে বন্ধু বান্ধবের সাথে খেলাধুলোগুলো ঠিক মতো করছে কিনা, মিশছে কিনা, সেই জিনিসগুলো আমরা টিচারের কাছ থেকে আনার পর, বাচ্চার বাবা মার সাথে কথা বলার পর, তারপর আমরা ধীরে ধীরে সেখানে একটা পর্যায়ে পৌঁছি যে বাচ্চার ভিতরে কি কি হচ্ছে। এখন আমি ডিপ্রেশনের প্রসঙ্গটা বলেছি, আমি কিছু দুশ্চিন্তার কথা এখন বলতে চাই। বাচ্চাদেরও কিন্তু বড়দের মতো এংজাইটি অথবা দুশ্চিন্তা হয়। এখন সেই ক্ষেত্রে কি কি কারণ হতে পারে? অনেকগুলো কারণ হতে পারে। 1 নম্বর কারণ আমরা বলি যে অনেক সময় ওদের হয় কি সেপারেশন এংজাইটি ডিসঅর্ডার, মানে হচ্ছে তারা বাচ্চা মা বাবার থেকে সেপারেটেড হতে চায় না। অনেক বাচ্চা দেখবেন বলবে যে স্কুলে যেতে চায় না। ওরা সকালবেলা উঠলেই বলবে কি আমার খুব পেটে ব্যথা হচ্ছে, আমার বমি হচ্ছে, মাথা ব্যথা। তখন বাবা মা মনে করে ঠিক আছে ও অসুস্থ, ওকে স্কুলে না পাঠায়। এরকম করতে করতে দেখা যায় অনেক দিন সেই স্কুলে মিস হচ্ছে। এই ক্ষেত্রে আমরা যদি বাবা মা যদি একটু সচেতন হই, আর আমাদের দেশে যদি শিশু মনোরোগ বিশেষজ্ঞ থাকেন, তাহলে আমরা চট করে জেনে নিতে পারবো যে আসলে তার ভিতরে আন্ডারলাইং কি তাকে ডিস্টার্ব করছে। নিশ্চয়ই কিছু তাকে ডিস্টার্ব করছে। হয়তো দেখা যাবে যে তার মা অসুস্থ, এখন সে মায়ের জন্য চিন্তিত। আমি যদি স্কুলে যাই তাহলে মা হয়তো আমার অসুস্থ হয়ে যাবে, সেজন্য আমাকে বাসায় থাকতে হবে মায়ের টেক কেয়ার করার জন্য। অথবা মনে করেন স্কুলে তাকে কেউ বদার করছে, এটাকে আমরা ওখানে বলি বুলিং, তাকে কেউ দুষ্টামি করে, তাকে নিয়ে হাসি ঠাট্টা করে। কিংবা শিক্ষকদেরও কিন্তু একটা পার্ট চলে আসে, শুধু স্কুলেই নয়, বাসাতেও কিন্তু আমরা দেখছি যে বাচ্চারা অনেক সময় টিচার আসলে পড়তে চাচ্ছে না, তাই না? আচ্ছা এই বিষয়টা নিয়ে আমরা কথা বলবো। আরো একটা ফোন আছে, ফোনটা নিয়ে ঠিক আছে। হ্যাঁ, শিক্ষকদের একটা ব্যাপার নিয়ে আমরা কথা বলতে চাচ্ছিলাম। আচ্ছা বাসায় কিন্তু আমাদের শিক্ষকরা আসছে, দেখা যাচ্ছে আমাদের ছোট ভাই বোনরা অনেক ক্ষেত্রে তারা কিন্তু শিক্ষকদের কাছে পড়তে বসতে চাচ্ছে না। বিভিন্ন কারণ কিন্তু থাকতে পারে, তো কি কি কারণগুলো আপনারা এক্ষেত্রে করেন? খুবই ভালো প্রশ্ন করেছেন। কারণ এই ক্ষেত্রে আমি একটি কথা বলতে চাই, বাচ্চাদের ক্ষেত্রে অ্যাটেনশন ডেফিসিট হাইপার অ্যাক্টিভিটি ডিসঅর্ডার, ADHD নামে একটি অসুখ আছে, যেটি খুবই কমন। সেটিতে কি হয়, বাচ্চারা তাদের হয় কি আসলে তাদের কিছু অর্গানিক প্রবলেম থাকে, সেটির কারণে তারা ক্লাসে মনোযোগ দিতে পারে না। টিচার কিছু বলছে, সেটি তার কাছে কানেই যাচ্ছে না, সে তখন ডে ড্রিম করছে, দিবানিদ্রা করছে, সে অন্য কিছু ভাবছে। তারপর সে ক্লাসে চুপচাপ বসে থাকতে পারে না, সবাই চুপচাপ বসে আছে কিন্তু সে খুব কতক্ষণে বের হবে অথবা কিছু একটা নিয়ে খেলবে। এই জিনিসগুলোকে আমরা হাইপার অ্যাক্টিভিটি এবং অ্যাটেনশন প্রবলেম বলে থাকি। এইটি যদি আমরা ডায়াগনোসিস করতে না পারি, আপনি দেখবেন অনেক বাচ্চা দেখবেন যে ম্যাট্রিক পর্যন্ত পাশই করতে পারলো না, তার আগেই ঝরে গেল। এইসব ক্ষেত্রে আমরা কিভাবে সমাধান পেতে পারি? এই ক্ষেত্রে আমরা বাবা মারা হয়তো মনে করতে পারি ছেলে জাস্ট দুরন্ত চঞ্চল, এই জন্য হচ্ছে না। আসলে কিন্তু তা না। সেক্ষেত্রে আমার একটা কথা বলতেই হবে, ADHD ট্রিটমেন্ট কিন্তু মেডিকেশন, ওষুধ তাকে দিতেই হবে। আমি যেহেতু আমি বাংলাদেশে বলতে পারবো না এখন ওইখানে আমাদের ডাক্তার কিভাবে চিকিৎসা করছেন, কিন্তু ADHD নাম্বার 1 ট্রিটমেন্ট হচ্ছে ওষুধ একটি দিতেই হবে। ওই ওষুধটা খাওয়ার সাথে সাথে আধা ঘন্টার মধ্যেই তারা একদম ধীর স্থির হয়ে পড়ে, শান্ত হয়ে যায়, মনোযোগ দিতে পারে। এই জিনিসটা যখন দেখবেন তাদের ট্রিমেন্ডাস উন্নতি হবে, কারণ সে ক্লাসে মনোযোগ দিতে পারবে, তার গ্রেডস ভালো হবে, সে তাতে হয় কি বাচ্চা অন্য বন্ধুদের সাথে ভালোভাবে
মিশতেও পারে, আচ্ছা। না হলে এই বাচ্চাগুলো ছুটে যায়, দল ছুট হয়ে যায়। সেই জন্য এই বাচ্চাগুলোকে যদি আমরা ডায়াগনোসিস করে ট্রিটমেন্টের আওতার মধ্যে নিয়ে আসতে পারি, তাহলে দেখবেন অনেকগুলো বাচ্চা আমাদের যারা ম্যাট্রিক পাস করছে না, তার আগে ঝরে যাচ্ছে, ওগুলোকে আমরা সবাই অনেক দূর পর্যন্ত নিয়ে যেতে পারবো। যে ক্ষেত্রে মানে কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে তারা কিন্তু শিশু, তাই না? আপনি বললেন যে তাদেরকে ঔষধ সেবন করানো হচ্ছে, কিন্তু এগুলো কি কোনো সাইড এফেক্ট কি সাইড এফেক্ট সেটি আমাদের একটু জানতে হবে। তেমন মারাত্মক কোনো সাইড এফেক্ট নেই, শুধু সাইড এফেক্ট হয় এই ওষুধগুলো খেলে খিদেটা কমে যায়। সেই জন্য বাবা মারা খুব দুশ্চিন্তায় থাকেন যে আমার মা বাচ্চা ঠিক মতো খাচ্ছেন না। কিন্তু আমি বাবা মাদের বলবো এটি খুব বড় সড়ো কোনো সমস্যা নয়, আপনি অবশ্যই যদি তার অ্যাটেনশন প্রবলেম থাকে তাকে ওষুধ খাবেন। এই ক্ষেত্রে আমি আরেকটি কথা বলবো, সেটি হচ্ছে এই ধরনের বাচ্চাগুলো খুব বাবা মার অনাদরে পড়ে যায়, কারণ পাশাপাশি তার পাশে যে বাচ্চাটি শুনছে বাবা মা অটোমেটিক ওই বাচ্চাটাকে বেশি আদর করছে, যে বাচ্চাটি শুনছে না তাকে করলো কি একটা চট দিয়ে দিল, অথবা কিছু একটা বকা দিয়ে দিল, তাতে হয় কি ওদের মারাত্মক কিছু ক্ষতি হয়ে যায়। সেই ক্ষেত্রে বলবো মা বাবাকে আপনারা বাচ্চাকে কখনোই প্লিজ প্লিজ মারবেন না, মারবেন না, বুঝলি, কারণ এটিতে তাদের লাইফ টাইমের ক্ষতি হয়ে যায়। আপনি মুখে সুন্দর ভাবে বলবেন, বাচ্চারা কিন্তু বুঝিয়ে বললে খুবই পছন্দ করে, বুঝিয়ে বলবেন যে তুমি এটা শুনো অথবা করো। আর আরেকটা জিনিস যেটা বলতে চাই, বাচ্চাদের কথা কিন্তু আমাদের শুনতে হবে। মনে করেন ওর এখন বিছানায় যাওয়ার সময় হয়ে গেছে, কিন্তু ওই টাইমে সে খুব মনোযোগ দিয়ে একটা কিছু খেলছে, হ্যাঁ হ্যাঁ, আপনি যদি যাও বেডে বলেই একদম রেগে গেলেন, এরকম না করে আপনি বলেন দেখো 10টা বাজতে কিন্তু আর 10 মিনিট সময় বাকি আছে, তুমি ওকে আর 10 মিনিট সময় দিলাম, তুমি 10 মিনিটের মধ্যে খেলা শেষ করে বেডে যাবে। এই যে এই জিনিসটা সামান্য একটু পরিবর্তন কথায় বাচ্চাদের জীবনে খুবই চমৎকার পরিবর্তন নিয়ে আসে। ঠিক আছে আপু, আমরা আরো কথা বলবো, একটা বিরতির সময় হয়ে গেছে। অবশ্যই। আচ্ছা ফিরে আসি, এই যে শিশু মৌন রোগ, তো কি কি কোন ধরনের রোগগুলো আপনারা বেশি ফেস করেন, কিংবা অপরিচিত কিছু রোগ নিশ্চয়ই আছে যেগুলো সম্পর্কে আমরা সেরকম পরিচিত না, কোন কোন রোগগুলো একটু মানে নতুনত্ব ধরনের রোগ আপনারা কি কি পান? নতুনত্ব অনেক রোগ তো আছে, যেমন অটিজম একটা অনেক বড় রোগ, কিন্তু আজকে আমি অটিজম নিয়ে আলাপ করতে চাচ্ছি না, কারণ এটা দিয়ে ইদানিং অনেক আলাপ হচ্ছে। আমি একটি বিষয় যেটি আলাপ করতে চাচ্ছি, সেটি সাধারণত আমরা কেউ কখনো আলাপ করতে সাহস পাই না, সেই জিনিসটি আমি আজ একটু আলাপ করতে চাই। সেইটি হচ্ছে সেক্সুয়াল অ্যাবিউজ, মানে যৌন নির্যাতনের শিকার। আমাদের শিশুরা কিন্তু ভিতরে ভিতরে খুবই সেক্সুয়াল অ্যাবিউজ অথবা যৌন নির্যাতনের শিকার হয়, এবং এই যে শিকারগুলো হচ্ছে তারা কিন্তু খুব কাছের মানুষ থেকে, ঘরের ভিতরেই যারা আছে আমাদের কাজিনরা, আমাদের আঙ্কেলরা, আমাদের ভিতরের মানুষগুলো, টিচার, সবার দ্বারা আমরা, সেই জন্য আমরা বাবা মাকে বলি যে আপনারা খুবই সাবধানে থাকবেন। আপনার মেয়ে শিশুটি যেমন নিরাপদ নয়, আপনার ছেলে শিশুটিও কিন্তু তেমন নিরাপদ নয়। আমেরিকাতে আমরা বাচ্চাদেরকে এই জিনিসটি শিখিয়ে দিই কিভাবে। আমরা সবসময় বলি তুমি সবসময় অ্যালার্ট থাকবে। আমরা প্রশ্ন করি তোমার প্রাইভেট পার্টসে কেউ টাচ করে কিনা। এই যে আমরা প্রশ্নটি করলাম, তাতে হয় কি সে সাথে সাথে অ্যালার্ট হয়ে যায়, সে বুঝতে পারে প্রাইভেট পার্টসে টাচ করাটা স্বাভাবিক না। তার মানে কেউ যদি তার প্রাইভেট পার্টসে টাচ করে, তাহলে সে পরবর্তীতে সাহস পাবে বাবা মাকে বলতে যে বাবা অথবা মা আমাকে ও ধরে অথবা কিছু করে। এই জিনিসটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এটি আমার একজন শিশু মনোরোগ বিশেষজ্ঞ হিসাবে বলতেই হবে, বাবা মারা আপনারা খুবই সাবধানে সতর্কতায় থাকবেন। আপনার মেয়ের শিশুটিকে অথবা ছেলের শিশুটিকে কেউ ধরছে কিনা, টাচ করছে কিনা, যেভাবে টাচ করাটা উচিত না, এই জিনিসগুলো আমরা যদি এখন থেকে কন্ট্রোল না করি, তার যে একটা মানসিক ক্ষতি আজ হয়ে যাবে, এই জিনিসটি কিন্তু সে সারা জীবন বহন করে নিয়ে যাবে। এবং সে কি করবে জানেন, বড় হয়ে সে বলবে, বাবা মাকে দোষ দিবে, বলবে যে আমার বাবা মা কিন্তু আমাকে প্রোটেক্ট করেনি। অথচ দেখেন বাবা মারা আমরা সবসময় চেষ্টা করি আমার ছেলে মেয়ের জন্য সর্বোচ্চ জিনিসটা করার, কিন্তু এদিকে যে আমার মেয়েটি
অথবা ছেলেটি কারো দ্বারা এইভাবে নির্যাতিত হচ্ছে, এটা আমি জানছি না, আর পরবর্তীতে সে গিয়ে আমাকেই ব্লেম করছে যে তুমি আমাকে প্রোটেক্ট করনি। সেক্ষেত্রে কিন্তু মা বাবারও একটা বিশাল ভূমিকা, যে তাদেরকেও কিন্তু তার সন্তানের সঙ্গে একেবারে বন্ধুত্ব সুলভ আচরণের খুব ভালো আচরণটা কথা, করতে হবে। খুব ভালো কথা বলছেন। সেই জন্যই আমরা বলি যে তুমি সবসময় কড়া মেজাজে থাকবে না, সবসময় যদি বন্ধু সুলভে থাকো তাহলে সে সাহস পায় কিছু একটা বলতে। হ্যাঁ, এই যে প্রশ্নগুলো করা, তারপরে তোমার আজকের দিনটি কেমন গেল, তোমার বন্ধুরা তো সবাই ভালো, তো তোমাকে তো কেউ আজকে ধরেনি, কোনো কিছু করেনি তো, এই যে বন্ধু ভালো ভাব বাৎসল্য থাকা, এটা খুবই গুরুত্বপূর্ণ, হ্যাঁ খুবই গুরুত্বপূর্ণ। আর বিশেষ করে ছোট হোক বড় হোক। আর আরেকটা জিনিস যেটা আমি বলতে চাই, অ্যাডোলেসেন্ট মানে হচ্ছে এই যে 12 থেকে 14-18 পর্যন্ত বয়সটি খুবই ক্রুশিয়াল, কারণ এই বয়সে তার শরীরে কিছু হরমোনাল পরিবর্তন হয়। আচ্ছা, এই সময়গুলোতে তার মন বিভিন্ন রকম রোমান্টিক হয়, এরকম হয় সেরকম হয়। সেই সময় যদি বাবা মারা খুব বন্ধু বাৎসল শুরু না হই, তাহলে তাদের বাবা মা আর সন্তানের মধ্যে একটা দূরত্ব তৈরি হয়ে যায়। এই দূরত্বটা যখন তৈরি হয়ে যায়, তখন সে বাইরে কি করছে অথবা করতে চায় এগুলো সে বাবা মাকে বলবে, অনেক সময় গোপন রাখছে। অনেক সময় আমরা আরো কথা বলবো, আরেকটা ফোন আছে, অবশ্যই ফিরে আসি। আচ্ছা, আমরা যে বিষয়টা নিয়ে কথা বলছিলাম, আচ্ছা আপনি তো নিউ ইয়র্কে আছেন, ওখানে প্র্যাকটিসও করছেন, তো সেখানে কি কি ধরনের কেস পাচ্ছেন আপনারা? প্রতিনিয়ত কি ধরনের সমস্যাগুলো বেশি ফেস করছে শিশুরা? আপনাদের কাছে কি কি রোগগুলো আসছে বেশি? আসলে যে বিষয়গুলো আমি আলাপ করেছি সেই বিষয়গুলোই বারবার আসছে। তবে আমেরিকায় একটা জিনিস কিন্তু বেশি দেখি, সেটা হচ্ছে বুলিং মানে একটি বাচ্চা আরেকটি বাচ্চাকে নিয়ে হাসি ঠাট্টা করে। আর এখনকার দিনে একটা জিনিস আমরা বলতেই হয়, বাচ্চারা খুব মোটা হয়ে যাচ্ছে। আচ্ছা, হ্যাঁ, এটা কিন্তু প্রতিটি কালচারে বাচ্চারা মোটা হয়ে যাচ্ছে। তখন হয় কি, এই মোটা বাচ্চাগুলো কে নিয়ে অন্য শুকনো বাচ্চাগুলো খুব হাসি ঠাট্টা করে। হ্যাঁ, তখন সেই ক্ষেত্রে ওই মোটা বাচ্চাগুলো কিন্তু খুব মানসিক চাপের ভিতর থেকে ধীরে ধীরে তারা স্কুলে যেতে চায় না, তারপরে অমনোযোগী হয়ে পড়ে, তারা অনেক পিছিয়ে পড়ে। সেই ওবিসিটি, নিউ ইয়র্কে বিশেষ করে ওবিসিটি, মোটা হয়ে যাওয়ার প্রবণতাটা সবচাইতে বেশি। সেই ক্ষেত্রে আমার বাবা মাদের প্রতি উপদেশ থাকে যে আপনারা খুবই লক্ষ্য রাখবেন আপনার বাচ্চাকে কি খাওয়াচ্ছেন। খুব বেশি বাইরের খাবার, ফ্রাই ফুড গুলো খাওয়াবেন না, বেশি ফাস্ট ফুড বেশি খাওয়াবেন না, পরিমিত খাওয়াবেন, শাকসবজি, ভেজিটেবল এবং ফ্রুটস বেশি খাওয়াবেন। তো সেক্ষেত্রে বলবো যে আমাদের বাংলাদেশের সামাজিক প্রেক্ষাগৃহে আর কি, তো শিশুদের বেড়ে ওঠার জন্য কতটা, মানে আপনার কাছে কি মনে হয় যে আমাদের সামাজিক প্রেক্ষাগৃহটা কতটুকু উপযোগী? একই রকমই। পৃথিবীতে এখন খুব ফাস্ট, সব দেশই খুব ফাস্টলি আগাচ্ছে, সব দেশে বাইরের মাঠ কমে যাচ্ছে, কিন্তু এখনো বিদেশে যেই পরিমাণ আমাদের খেলার সুবিধাগুলো আছে, যেমন ধরেন বিদেশে প্রতিটি এলাকায় একটি পার্ক আছে, খুব সুন্দর পার্ক বাচ্চাদের জন্য, এবং প্রতিটি এলাকায় একটি লাইব্রেরি আছে। এই ওদের লাইব্রেরিগুলো এত রিচ, ওখানে গেলে আপনি সব ধরনের বই পাবেন, ভালো ভালো ডকুমেন্টারি ভিডিও পাবেন। ওখানে বাচ্চারা প্রতিদিন বিকেলে যায় অথবা সপ্তাহ শেষে যায়। যে এই জিনিসগুলো যে ওরা করে, এতে তাদের মানসিক বিকাশটা, ডেভেলপমেন্টটা খুব ভালো। এখানে আমি যেটি দেখি, মাঠে যাওয়ার কোনো পরিবেশ নেই, আমার মনে হয় না কোনো ও ধরনের লাইব্রেরি আছে যেখানে বাচ্চারা প্রতি শুক্র শনিবার যেতে পারে। সেই জিনিসগুলো এখানে খুবই অভাব। তবে একটা জিনিস আমি বলবো, বাংলাদেশে যে জিনিসটি আছে ওখানে সবার নেই, সেটি হচ্ছে এখানে কিন্তু আমাদের দাদা দাদি, নানা নানি সবাই আছে। হ্যাঁ, বাসায় যারা এই ধরনের দাদা দাদিরা থাকা, নানা নানিরা থাকা, এটা বাচ্চার জন্য খুবই ভালো। ওর খুব মনে করে যে আমার সাথে সব সময় আছে, এইটা দিয়ে অনেকটা ওরা করে নিচ্ছে। মানে কিন্তু ওইখানে সবার ঘরে দাদা দিদি নাই, বাবা মা সারাদিন ব্যস্ত, হয়তো বেবি সিটারের কাছে বড় হচ্ছে। সো সেই দিক থেকে আমি বলবো যে বাংলাদেশ ভালো পর্যায়ে আছে। আপু, আপনার সঙ্গে কথা বলতে অনেক ভালো লাগছিল। আজ আমরা একেবারেই অনুষ্ঠানের শেষ প্রান্তে চলে এসেছি। আপনি আজ আমাদের অনুষ্ঠানে এসেছেন, এই জন্য আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার সুন্দর উপস্থাপনার জন্য। আর দর্শক, আপনাদের অসংখ্য ধন্যবাদ আমাদের অনুষ্ঠান মনোযোগ দিয়ে দেখার জন্য। আর এনটিভিকে ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। বন্ধুরা,